গতকাল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত বনাম সিঙ্গাপুরের ম্যাচটা দেখার পর যে পরিমাণ এনার্জি আমি লস করেছিলাম, কিংবা বলতে পারেন যে পরিমাণ বিরক্তির উদ্রেক হয়েছিল আমার, আজকে ভারতের অনূর্ধ্ব-23 দলের ম্যাচটা দেখার পরে আমি যেন সেই এনার্জিটা আবার ফেরত পেয়েছি। যে বিরক্তির উদ্রেকটা গতকাল হয়েছিল তার থেকে যেন একটা মন আনন্দে উৎফুল্ল হয়েছে। দেখুন, আজকে যে ভারত জিতেছে ইন্দোনেশিয়ার বিপক্ষে 2-1 গোলে, শুধুমাত্র তাই কিন্তু নয়, আমি অনেক ভিডিওতে এর আগে বলেছি যে দেখুন, খেলায় হার জিত থাকবে, কিন্তু ওই মাঠের 90টা মিনিট আমি কি ধরনের ফুটবল অ্যাপ্রোচটা খেলছি, আমি কি ধরনের ইন্টেন্সিটি নিয়ে মাঠে নামছি, আমি কি ইন্টেন্ট নিয়ে ফুটবলটা খেলছি, আমার কাছে সেটাই কিন্তু বেশি ম্যাটার করে। আর আজকে এই অনূর্ধ্ব-23-এর ছেলেরা আজকে পুরোটা উজাড় করে দিয়ে মাঠে 90 মিনিট খেলেছে, যে কারণে র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে থাকা 119 ধাপে থাকা ইন্দোনেশিয়াকে আমরা 134 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা ভারত 2-1 গোলে হারাতে পেরেছি। অনূর্ধ্ব-23-এর আজকের ছেলেরা দেখুন, এখানে আজকে কিন্তু বিকাশ ইমরান ছিল না, পরমবীর ছিল না, মোহাম্মদ সানান ছিল না, এবং শ্রীকুটানকে কিন্তু মাঠে নামানো হয়নি। ভারতের অনূর্ধ্ব-23-এর এই ছেলেগুলো আজকে মাঠে 90 মিনিট ধরে যে ফুটবলটা খেলেছে তার জন্য এদেরকে সত্যিই হ্যাটস অফ, এই ধরনের ফুটবলটা উপহার দেওয়ার জন্য। আজকে কি ডিফেন্স বলুন, কি মাঝমাঠ, কি অ্যাটাকিং, প্রত্যেকটা থার্ডে ভারত কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে কিংবা করার চেষ্টা করেছে, তার রেজাল্ট কিন্তু আমরা হাতে পেয়েছি, যেটা আমরা সিনিয়র দলের ক্ষেত্রে বেমালুম ভুলে যাই। অনেকে এখানে বলবেন যে খালিদ জামিলের হারাম বল কিংবা ডিফেন্সিভ ফুটবলের জন্য খালিদ জামিলের আন্ডারে আমরা সিনিয়র দলে এই খেলাটা দেখতে পাই না, কিন্তু একটা জিনিস আপনি বলুন তো, যে খালিদ জামিলের দলে যে প্লেয়ারগুলো খেলছে সেই প্লেয়ারগুলোর কি এবিলিটি আছে এইরকম ধরনের ফুটবলটা খেলার, যেটা আজকে কাতারের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দেখিয়েছে, বাহারিনের বিপক্ষে দেখিয়েছে, ব্রুনাইয়ের ক্ষেত্রে আমি ছেড়ে দিচ্ছি, আজকে ইন্দোনেশিয়ার বিপক্ষেও ভারত যে ফুটবলটা খেলেছে অনূর্ধ্ব-23-এর ছেলেগুলো, সেটা অনূর্ধ্ব যদি আমাদের ভারত সিনিয়র দল হয় তারা কিন্তু এদের সঙ্গে ম্যাচে হেরে যাবে। যাই হোক, আজকে ইন্দোনেশিয়া 4-3-3 ছকে খেলতে নেমেছিল এবং তার বিপক্ষে নৌশদ মুসার ছেলেরা যে ধরনের অ্যাপ্রোচটা নিয়ে মাঠে নেমেছে, এবং আজকে কিন্তু ডিফেন্সে বিকাশ ইমরানের জায়গায় দীপেন্দু বিশ্বাস স্টার্টিং 11-এ শুরু করেছে এবং স্ট্রাইকার হিসাবে সোহেল আহমেদ ভট কিন্তু শুরু করেছে। এবং এই কাশ্মীরি সোহেল আহমেদ ভট, যারা বলছিলেন যে এই মোহনবাগানের প্লেয়ারগুলোকে নেওয়ার দরকার নেই, সোহেল আহমেদ ভট তার যে এবিলিটি, তার যে স্কিল, সেটা কিন্তু সে প্রথম 4 মিনিটের মধ্যে দেখিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথম 4 মিনিটের মধ্যে একটা মিস পাস হলো প্রায় মাঝমাঠের কাছাকাছি, সেখান থেকে বল নিয়ে একা দৌড়ে গিয়ে যেভাবে সেকেন্ড পোস্টে ফিনিশটা করলো সোহেল আহমেদ ভট, ওফ, দুর্দান্ত দুর্দান্ত। বহুদিন এরকম ফিল্ড গোল ভারতীয় দলের খেলায় আমরা দেখিনি। এবং এই ম্যাচটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে খেয়াল করে দেখবেন, যখন ভারত আক্রমণে উঠছে তখন ইন্দোনেশিয়ার ডি বক্সের কাছাকাছি কখনো 3-4 জন, কখনো 5-6 জন প্লেয়ার একই সঙ্গে গিয়ে ভিড় জমাচ্ছে যাতে প্লেয়ারদের কম না হয়। আবার যখন ডিফেন্স হচ্ছে তখন কিন্তু ওই একই 5-6 জন প্লেয়ার আবার নিচে নেমে এসছে, গোটা দলটা একটা পিভটের মতো উঠছে আর একটা নামছে। এবং গোটা ম্যাচে যদি 41 মিনিটের ওই ভুলটা বাদ দিলে ভারত কিন্তু দুর্দান্ত ডিফেন্সিভ ওয়ার্ক করেছে। এবং একই সঙ্গে প্রথমার্ধে মোহনরাজ গোলকিপার এবং পরবর্তীতে দীপেশ তিওয়ারি, যে দুজন গোলকিপার, তারা দুর্দান্ত ফ্যাবুলাস পারফরমেন্স করেছে, কারণ ইন্দোনেশিয়া কিন্তু ছেড়ে দেওয়ার দল ছিল না এবং ইন্দোনেশিয়া বারবার অ্যাটাক করেছে, সেই অ্যাটাকগুলো অনেকাংশে এই দুজন গোলকিপার কিন্তু সেভ করেছে। তবে 17 এবং 38 মিনিটের মাথায় কোরো সিং যে মিসটা করেছে, একটা 38 মিনিটের মাথায় যে মিসটা করেছে সেটা তো মানে বাজে মিস, যাচ্ছে তাই রকমের মিস বলা যায়। অন্যদিকে 39 মিনিটে আর এক স্টার বয় এই অনূর্ধ্ব-23 দলের কেরালার মোহাম্মদ সোহেল, সেও একটা অবিশ্বাস্য রকমের মিস করেছে, যেটা মোহাম্মদ সোহেলের কাছ থেকে অন্তত আমরা আশা করি না। তবে এর মধ্যেই 25 মিনিটে সেই মোহাম্মদ সোহেলের কিন্তু একটা ক্রস ভাসালো লেফট উইং থেকে, এবং যে বলটা মাইনাস করলো বিপিন মোহন, যাকে গোটা মানে প্রথমার্ধে সেইভাবে দেখা যাচ্ছিল না, এবং সেই মাইনাস থেকে মোহাম্মদ সোহেল ভট তার দ্বিতীয় গোলটা করলো এবং দুর্দান্ত ফিনিশ, ওইখান থেকে ওইভাবে বলটা নিয়ে যেভাবে ফিনিশটা করেছে, আহা, মানে চোখে লেগে থাকার মতো গোল। তাই বলে ভারত যে 90 মিনিট পিছিয়ে ইন্দোনেশিয়াকে ডমিনেট করে ফুটবলটা খেলেছে তা কিন্তু একেবারেই নয়, ইন্দোনেশিয়া সম্মান ফাইট ব্যাক করেছে। যদি আপনি স্ট্যাটিস্টিকটা দেখেন তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। বল পজিশন ছিল ইন্দোনেশিয়ার 58%, ভারতের 42%, মানে কিছুটা 19-20 বলা যেতে পারে। কর্নার নিয়েছে ইন্দোনেশিয়া 6টা, ভারত 4টে, ফ্রি কিক নিয়েছে ইন্দোনেশিয়া 13টা এবং ভারত 12টা, অর্থাৎ তুল্য মূল্য লড়াই করেছে। এবং যার কারণে কিন্তু 41 মিনিটে ইন্দোনেশিয়ার ড্যানি যেভাবে ওখান থেকে গোলটা করলো, ডিবক্সের কর্নার থেকে বলটা নিয়ে এসে এবং ওখান থেকে সেকেন্ড পোস্টের টপ কর্নার দিয়ে যেভাবে গোলটা করেছে, এতে ডিফেন্সের ভুল বলার থেকে আমি বলবো যে ওই যে শটটা ছিল সেই শটটা কিন্তু মারাত্মক ছিল, এবং ওই শট ঠেকানোর ক্ষমতা মোহনরাজের ছিল না।
যে কারণে ভারত গোলটা হজম করে এবং তারপরে সেকেন্ড অর্ধে তার এক্সট্রা টাইম পর্যন্ত ভারত একটু ছন্নছড়া ডিফেন্সে লাগছিল যে একটা গোল খেয়ে গেছে, কি ভুল হয়েছে না হয়েছে, কিন্তু তারপরে আবার সব ঠিকঠাক হয়ে গেল। আর সেকেন্ড হাফে 67 মিনিটে মোহাম্মদ সোহেলের জায়গায় পার্থিব গগৈ এলেন এবং মোহনরাজের জায়গায় দীপেশ। আর 72 মিনিটে সোহেল আহমেদ ভটের জায়গায় নামলেন মোহাম্মদ আইমেন। তবে ততক্ষণে তাদের কাজটা অনেকটা স্তিমিত হয়ে গেছে, সেইভাবে খুব একটা বেশি অ্যাটাকে তারা ওঠেনি, কারণ তাদের ডিফেন্সিভ ওয়ার্কটা বেশি করতে হচ্ছিল। এবং তারা যেভাবে পারফরমেন্সটা করেছে ওই বাকি 20 মিনিট বা 25 মিনিট এক্সট্রা টাইমে, সেটা দুর্দান্ত ডিফেন্সিভ ওয়ার্ক করেছে। এবং সেকেন্ড অর্ধে যদি পুরোটা দেখেন, তবে ভারত অনেকগুলো সুযোগ পেয়েছে, ঠিক তার বেশি সুযোগ পেয়েছিল কিন্তু ইন্দোনেশিয়া। কিন্তু ভারতের ডিফেন্সিভ ওয়ার্কটা আজকের ম্যাচে, আমি প্রথমে এইটা ভাবছিলাম যে বিকাশ নেই, আপনার পরমবীর নেই, যে লিডটা করে ডিফেন্সে দাঁড়িয়ে, যে কুল এবং কম্পোজ মনোভাবটা নিয়ে আসে, সেটা কিন্তু আজকে ভালো খেলেছে। এবং অবশ্যই দীপেন্দু বিশ্বাসের কথাটা বলবো, দুর্দান্ত ডিফেন্সিভ ওয়ার্ক করেছে দীপেন্দু বিশ্বাস। এবং আইএসএলে মোহনবাগানে কেন যে তাকে বা কিছু কিছু ক্ষেত্রে টম এলড্রেড বা আলবার্তো রড্রিগেজের সঙ্গে খেলানো হয়, সেটা কিন্তু আজকে দীপেন্দু বিশ্বাস প্রমাণ করেছে। তো দীপেন্দু বিশ্বাস বলুন, সোহেল আহমেদ ভট বলুন, মোহাম্মদ সোহেল, প্রত্যেকের এখনও অনেকটা পথ চলা বাকি, সবে তো যাত্রা শুরু হয়েছে। তবে এই অনূর্ধ্ব-23 দল কিন্তু আমাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করেছে। আর একজন ফুটবল প্রেমী মানুষ হিসাবে সেই স্বপ্নে বুঁদ হতে ক্ষতি কি? আপনার কি মনে হয় এই ভারতের অনূর্ধ্ব-23 দল যে ধরনের ফুটবলটা আমাদেরকে এই লাস্ট কয়েক মাস ধরে উপহার দিচ্ছে, তো আপনার কি মনে হয় না যেখানে ভারতীয় ফুটবল ক্রমশ পেছনের দিকে হাঁটতে শুরু করেছিল, সেখানে এই অনূর্ধ্ব-23-এর ছেলেগুলো বাঞ্চ অফ প্লেয়াররা এসে এক নতুন উন্মাদনা সৃষ্টি করেছে ভারতীয় ফুটবলে। এবং এই যে প্রত্যেকটা এক একটা জন্য রত্ন মনে হচ্ছে, এদের খেলা দেখার পরে একজন ফুটবল প্রেমী মানুষ হিসেবে আশায় বুক বাঁধতে তো অবশ্যই ইচ্ছা হয়। আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দলটাকে থেকে আরও বেশি বেশি প্লেয়ার যদি সিনিয়র দলে প্রমোট করা হয়, সেটা মনে হয় আমার আরও ভালো হবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না, হাইপ বাটনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।